সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 20 টাকা বাড়িয়ে অকটেনের নতুন দাম নির্ধারণ হয়েছে 140 টাকা, 19 টাকা বাড়িয়ে পেট্রোল 135 এবং 15 টাকা বাড়িয়ে ডিজেলের নতুন দাম নির্ধারিত হয়েছে 115 টাকা লিটার। দাম বেড়েছে কেরোসিনেরও, লিটার প্রতি নতুন দাম এখন 130 টাকা করে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। তেল বাড়লে পরে আমাদের সংকটটা মনে হয় দেখা দিত না, তো যেহেতু বাড়লো তো এটা আমরা অনেক কষ্টবোধ করতেছি। সকাল থেকে আমরা সিরিয়ালে ছিলাম, তেল পাই নাই, আসার আগেই তেল পাম্প বন্ধ হয়ে গেছে সন্ধ্যা 7টায়। এখন এই সারা রাত্র এখানে সিরিয়ালে দাঁড়ানো আছি, সকালে খুললে এই এখন কি করে তা তো জানি না, বুঝতে পারবো না। গাড়ি সিরিয়াল 4টার দিকে লাইন ছিল, আজকে পাইনি, কালকে সকালে নিতে হবে, সেক্ষেত্রে বাড়িয়েছে, এটা তো আসলে নিরুপায়। রাজধানীর ফুয়েল স্টেশনগুলোর অবস্থা আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা ক্রেতাদের প্রতিক্রিয়া শুনছিলাম এর মধ্যে। একটু প্রথমে জানাবেন যে নতুন দাম কি এর মধ্যে কার্যকর হয়েছে কিনা, যেহেতু 12টা বেজে গিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নটা অবভিয়াস, তেল কি এখন পাওয়া যাবে, লাইন কমবে, এই বিষয়গুলো একটু জানাবেন, ক্রেতারা কি বলছেন। আছে সেখানে কিন্তু রাতে তেল দেয়া হচ্ছে না, অর্থাৎ রাত 12টা থেকে কার্যকরের যে সংবাদ সেটি কিছু কিছু পাম্পে হয়তো বা শুরু হতে পারে, কিন্তু আমার দেখা এখন পর্যন্ত এই এলাকায় আমি কোনো পাম্পে তেল বিক্রি শুরু হতে দেখিনি। এবং এখানে যেই চিত্র সেটি গেল কয়েকদিন ধরে, 2-3 সপ্তাহ ধরে আসলে এখানে এরকম চিত্রই, অর্থাৎ এই যে গাড়িগুলো এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখছি, এরা কিন্তু সকাল 7টা এবং 8টার সময় এই যে পাম্পের সিরিয়াল, সেই সিরিয়াল এসে তারা দাঁড়িয়েছিলেন সারা দিন এবং মধ্যরাত অবধি এসে তারা কিন্তু পাম্পের গেট পর্যন্ত এসে পৌঁছেছেন এবং এখানে অপেক্ষমান সকাল 8টার দিকে এই পাম্প খোলার কথা এবং তখন থেকে তেল বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এবং এখানে এসেই তারা জানতে পেরেছেন কিছুক্ষণ আগে যে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে এবং সেই তেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তাদের বেশ কিছু ধরনের প্রতিক্রিয়া রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বড় যে বিষয় সেটি হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে ভোগান্তি কমবে কিনা, সিরিয়াল বন্ধ হচ্ছে কিনা এবং যে যখন খুশি গিয়ে তেল যে পরিমাণ খুশি সে পরিমাণ তেল পাচ্ছি কিনা, এটি নিয়েও কিন্তু এখানে যারা চালকরা রয়েছেন তাদের কিন্তু একই প্রশ্ন এবং তারা কিন্তু একই দাবি করছেন যে তাদের ভোগান্তি যাতে কমে, অর্থাৎ এই যে দীর্ঘ একটা কর্মঘণ্টা তাদের এখানে ব্যয় হয় তেল সংগ্রহ করার ক্ষেত্রেই এবং পরবর্তীতে কার্যকারিতার জায়গা, কাজের জায়গা, জীবিকার জায়গায় তারা কিন্তু বেশ ভালোভাবে ব্যাহত হচ্ছে এবং তারা দাবি করছেন যাতে এটি স্বাভাবিক হয় এবং এই লাইনগুলো যাতে না থাকে, ভোগান্তি যাতে কমে এবং যার যতটুকু প্রয়োজন সে যাতে তেলটা পায়। শওকত মঞ্জুর শান্ত যোগ দিয়েছিলেন রাজধানীর পরিবার থেকে, জানাচ্ছিলেন ফিলিং স্টেশনের সবশেষ অবস্থা। তেলের দাম বেড়েছে, এই খবর আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন, ধন্যবাদ শান্ত আপনাকে। যাচ্ছি পরের খবরে। যেরকমটি বলছিলাম যে সাতক্ষীরায় ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় সদর উপজেলার লস্কর ফিলিং স্টেশনে বেলা 12টার সময় প্রথম শিফটের তেল দেয়া বন্ধ করা হয়। এ সময় সিরিয়াল ভেঙে এক যুবক সামনে গিয়ে মোটরসাইকেল রাখতে গেলে অন্যরা বাধা দেয়, আর এর সূত্র ধরে স্থানীয় দাউদ বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সিরিয়ালে থাকা গ্রাহকদের উপর হামলা করে। এতে আহত হন রানা, শিমুল ও সবুজ নামে 3 জন। পরে ঘণ্টাব্যাপী সাতক্ষীরা যশোর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এদিকে ঠাকুরগাঁওয়ে তেল বিক্রি নিয়ে পাম্পের মালিক পক্ষের সাথে সংঘর্ষ হয়েছে গ্রাহকদের। এই ঘটনায় ক্ষুব্ধ বাইকাররা মহাসড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেজা ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে কয়েকজনকে তেল সরবরাহ করা নিয়ে উত্তেজনা দেখা দেয়, আর এ নিয়ে গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডা হয় পাম্পের লোকজনের। এক পর্যায়ে মারামারিতে জড়ায় তারা। পরে বিক্ষুব্ধ বাইকাররা 2 ঘণ্টা পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অনেকটা একই রকম পরিস্থিতি নাটোরেও দেখা দেয়। গ্রাহকদের মারধর করার অভিযোগ ওঠে পাম্পের কর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম ফিলিং স্টেশনে সকাল থেকে ফুয়েল কার্ড দেখে গ্রাহকদের কাছে তেল বিক্রি করা হচ্ছিল, কিন্তু বিকেল 5টা পর্যন্ত তেল বিক্রি নির্ধারিত সময়ের পরও লাইনে ছিলেন শত শত বাইকার। পাম্প কর্তৃপক্ষ এই সময় তেল বিক্রি বন্ধের ঘোষণা দিলে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন গ্রাহকরা। পুলিশের উপস্থিতিতেই পাম্প কর্তৃপক্ষ পরিবহন শ্রমিকদের নিয়ে গ্রাহকদের উপর চড়াও হয় বলে অভিযোগ ওঠে। এতে মারধরে আহত হয়েছেন অন্তত 2 জন।
বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গিয়েছে, এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম এবং উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, করা হবে স্বাস্থ্য বিমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত এক মাসে এই হামে শিশু মৃত্যু আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নের কথাও বলেন। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। সফলভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। করার ফলে সেবা গ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকার গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা। এর আগে রাজধানীর তেলের পাম্প এবং শিশু হাসপাতাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে দ্বিতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে 11 দলীয় ঐক্যজোট। গণভোটের রায় মেনে না নিলে সরকারকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এ সময় জোটের নেতারা বলেন, সরকার চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে। সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে ঘোষণা দেন যে আমরা ধরায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব। আর যদি না করেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। সমাবেশ শেষে গণমিছিল বের করে 11 দলীয় ঐক্য। মিছিলটি কাকরাইল হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এর আগে দুপুরে রাজধানীতে তেলের পাম্প পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাম্পগুলোর চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা
24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। এদিন হামাক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান জামায়াতের আমির। বলেন, সংসদে সরকারি দলের কথায় মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সরকারকে ট্যাক্সের হিসেব অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ একটা দেশের দুইটা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্তপনা করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের 6টি জেলায় ঝড় এবং বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 12 জনের। এর মধ্যে সুনামগঞ্জে এক শিক্ষার্থী সহ মারা গেছেন 5 জন। এছাড়া রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জে মারা গেছেন আরও 7 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালের ঝকঝকে রোদে জীবিকার টানে মাঠে নেমেছিলেন কৃষকরা। সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চলে হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। মুহূর্তেই নিভে যায় এক শিক্ষার্থী সহ 4 কৃষকের প্রাণ। দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় ঝড়ের সাথে বজ্রাঘাতে নিহত হন কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান সহ 3 কৃষক রহমতুল্লাহ, লিটন মিয়া ও নূর জামাল। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয় আবুল কালাম নামের আরও একজনের। আলাদা এসব ঘটনায় আহত হয়েছে 5 জন। এখন পর্যন্ত বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে 2 জন হচ্ছে ধর্মপাশা, 1 জন জামালগঞ্জ, 1 জন তাহিরপুর এবং 1 জন দিরাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রাঘাতে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে ভিড় করে শিশুসহ 15 থেকে 20 জন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক তালেব ও জেলে মিলন মিয়ার। এ সময় 3 শিশুসহ আহত হয় অন্তত 10 জন। তাদেরকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 3 শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় রংপুর মেডিকেলে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ধান খেতে কাজ করার সময় এক কৃষক এবং গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনার সময় বজ্রাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনা ও হবিগঞ্জে প্রাণ গেছে আরও 2 জনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আগামী 2 জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি এবং সমমানের পরীক্ষা। শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি জানানো হবে। সাইলেন্ট বহিষ্কার নিয়ে যমুনা টেলিভিশন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি তা বাতিলের নির্দেশ দেন। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সব বোর্ডেই হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। এ অবস্থায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টর মাঝে ব্যাপক আগ্রহ। সরকারি ছুটির দিন শনিবার মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বসে বৈঠক। পরে যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই হবে এইচএসসি পরীক্ষা। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা 2 তারিখ জুলাই 2 তারিখে শুরু করব এবং উইদিন এ উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত। এ সময় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা নিয়েও কথা বলেন মন্ত্রী। এই সামনে যে 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বিশেষ করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 নম্বর অনুচ্ছেদ মন্ত্রীর নজরে আনা হয়। সেখানে নীরব বহিষ্কারের বিষয়ে বলা আছে, প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতির সংখ্যা থাকে অথবা দায়িত্বে নিয়োজিতদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে নীরব বহিষ্কার করা যাবে। এ আইনের অপব্যবহার হতে পারে ভেবে বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে
কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। পরে দ্রুত নীতিমালা সংশোধন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তারা যেন পরীক্ষা ঠিকমতো নেন, মানসম্মত লেখাপড়া করান, আমরা সেদিকে যাচ্ছি, আমরা পরীক্ষার্থীদের পিছনে ছুটছি না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক খবরে নজর দেব। হরমুজ প্রণালী বন্ধের নির্দেশ অমান্য করায় 2টি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আইআরজিসি। জাহাজ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সমুদ্র পথে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, ইরান বন্ধ ঘোষণা করার পরও একটি নৌবহর জলপথটি পাড়ি দেওয়ার চেষ্টা করে এ সময় গানবোটের মাধ্যমে 2টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়। তবে এখনও এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এরই মধ্যে হরমুজ প্রণালী পাড়ি না দেওয়ার জন্য রেডিওর মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে আবারও গুরুত্বপূর্ণ পথটিতে অচলাবস্থার শঙ্কা তৈরি হলো। আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান, আর এর ফলে দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা দিয়ে চলাচল করতে পারবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জানানো হয়, স্থানীয় সময় শনিবার সকাল 7টায় আকাশপথ খুলে দেওয়া হয়েছে। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে এখনও ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক কোনো ফ্লাইট যেতে দেখেনি তারা, বরং সংঘাত এড়াতে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে বিমানগুলো। মহান মুক্তিযুদ্ধের 4 জন বীর কন্যাকে সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক সমাজসেবামূলক নারী সংগঠন চেষ্টা। শনিবার সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবের অ্যাঙ্কর হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা বীর কন্যাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়লা নাজনীন হারুন, আর স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গুলশান নাসরিন চৌধুরী। অনুষ্ঠানের শেষ ভাগে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ পাঠক শিরিন শিলা। মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বীর মুক্তিযোদ্ধা জনাব আলিউল ইসলাম রচিত ৭১-এর ইতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সাবেক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আলিউল ইসলাম দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধের বাস্তব পর্যবেক্ষণের আলোকে গ্রন্থটি রচনা করেছেন। এতে 1971 সালের উত্তাল সময়, রাজনৈতিক পট পরিবর্তন এবং একজন প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতায় তৎকালীন প্রশাসনিক ও সমাজ রাজনীতির দলিল ফুটে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, লেখকের স্মৃতিচারণ এবং ঐতিহাসিক বিশ্লেষণ নতুন প্রজন্মের পাঠকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংগ্রহ হিসেবে বিবেচিত হবে। মূলত মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও বিস্তৃতভাবে তরুণদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির মোড়ক উন্মোচনের পাশাপাশি এর বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স 2026-এর জাতীয় পর্ব। সারা দেশের 8টি অঞ্চল থেকে আসা 300 জন জ্যোতির্বিজ্ঞান প্রেমী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানায় আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম। শনিবার রাজধানীর আইইউবি ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর সৈয়দ আশরাফ উদ্দিনের মহাকাশের প্রসারণ বিষয়ক বিশেষ বক্তৃতা এবং প্রশ্নোত্তর পর্ব ছিল মূল আকর্ষণ। আয়োজকরা জানান, তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য। নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলন করা এক ব্যক্তিকে নগদ 1,70,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে কালিয়া উপজেলার উত্তর মহাজন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে যায়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত 2টি ড্রেজার সহ মূল হোতা নাজির খান ও তার 3 সহযোগীকে আটক করা হয়। পরে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খানকে 1,70,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে তারা আর কখনো বালু উত্তোলন করবেন এই মর্মে মুচলেকা নেওয়া হয়। এই সাথে শেষ করছি আজকে সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।